হাত ছাড়ুন, আমি যাব না আপনার সাথে। চুপ, একটাও কথা বলবি না। আমি যাব না বলছি। কেন আমার পিছে পড়ে আছেন? ছাড়েন আমার হাত। স্টপ। আমার সাথে অনেক লুকোচুরি খেলেছিস, এখন আমার খেলার পালা, বেবি। না। উম, উম, উম। আর বলতে পারল না, তার আগেই মুখে রুমাল চেপে ধরল। কিছুই বোঝেননি তো এরা কারা? তাহলে চলেন ফার্স্ট থেকে ঘুরে আসি। ফার্স্ট, নিহাল খান, দুবাই শহরের বাদশা। শুধু দুবাই না, মালয়েশিয়া, জাপান, লন্ডন এই দেশগুলোতেও রাজ করে নিহাল। নিহাল দেখতে যেমন সুন্দর তেমনি ট্যালেন্টেড। নিহালের বাবা মা কেউ নেই। নিহাল ছোট থাকতেই তারা মারা গিয়েছে কোনো এক অ্যাক্সিডেন্টে। নিহাল পড়ালেখা কমপ্লিট করেছে দুবাইতেই। নিহাল সবচাইতে বেশি ঘৃণা করে মেয়ে মানুষ। কেন সেটা না হয় পরেই জানতে পারবেন। নিহালের মাফিয়া গ্যাংয়ের নাম দ্য স্ন্যাক গ্রুপ। নিহালের এই গ্যাংকে সবাই ভয় পায়। অনেক তো হলো, নিহাল এবার চলেন গল্পে যাই, বাকিটা না হয় পরে জানতে পারবেন। দ্য স্ন্যাক গ্রুপ। ওমর নিহালের অ্যাসিস্ট্যান্ট। সে বলল, বস, একটা কথা বলার ছিল। বলো। সোফায় হেলান দিয়ে বসে ফোনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল নিহাল, আগামীকাল অন্য কান্ট্রি থেকে নারী, পুরুষ, শিশু পাচার করা মানুষগুলোকে ট্র্যাকে করে দুবাইতে নিয়ে আসা হবে। আমাদের ইনফরমার জানতে পেরেছে। নিহালের রাগে মাথার রগ ফুলে গেছে। কোন কান্ট্রি থেকে আসবে? কোন গ্রুপ এই কাজের সাথে যুক্ত আছে? দ্য ইগল গ্রুপের জামান শেখ এই কাজ করছে জানা গিয়েছে। ওদের কাজ হচ্ছে বিভিন্ন দেশ থেকে পুরুষ, শিশু, নারীদের এখানে নিয়ে এসে ইলিগাল কাজ করা। জামাল শেখ এখন বাংলাদেশ থেকে ওই মানুষগুলোকে নিয়ে আসছে। জামান শেখ, তোর জীবনের খারাপ দিন এসে গিয়েছে। অমন বাংলাদেশ থেকে আমাদের কিছু লোক পাঠিয়ে দাও, ওদেরকে ভালো করে বুঝিয়ে দিও কি কাজ করতে হবে। আমাকে টাইম টু টাইম সব ইনফরমেশন দিবে। ও ওকে বস। মাহিরা জাহান দেখতে আহামরি সুন্দর না হলেও এতটা খারাপ না। মাহিরার সবচাইতে আকর্ষণীয় জিনিস হচ্ছে টানা টানা চোখ আর ঠোঁটের নিচে ছোট্ট টিলতা, যা দেখে যে কোনো পুরুষই ঘায়েল হতে বাধ্য। মাহিরার বাবা নেই। মাহিরার মাও ছোট একটা ভাই আছে। মাহিরারা অনেক গরিব। মাহিরার বাবা বেঁচে না থাকায় ঘরের হাল মাহিরারকেই ধরতে হয়। মাহিরা এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে। মাহিরার একটা স্বপ্ন ছিল স্কলারশিপ পেয়ে বাইরে পড়তে যাবার, কিন্তু আদৌ কি মাহিরার স্বপ্ন পূরণ হবে? মাহিরা ওর মা আর ভাই ছাড়ার অন্য একজনকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, সেটা না হয় পরেই জানতে পারবেন। মাহিরা 4-5টা টিউশনি করিয়ে কোনো রকম সংসারটা চালায়। মাহিরা আপু, আমার না নতুন একটা ব্যাগ লাগবে। আমার ব্যাগটা না ছিঁড়ে গেছে। সেটা স্কুলে নিয়ে গেলে সবাই আমার ব্যাগটা দেখে হাসাহাসি করে। আমার তখন খুব খারাপ লাগে। প্লিজ আপু, আমাকে একটা নতুন ব্যাগ কিনে এনে দাও না। ঠিক আছে ভাই, আমি তোকে একটা নতুন ব্যাগ কিনে দেব। রান্নাঘর থেকে মাহিরার মা বলল, নতুন ব্যাগ কেনার দরকার নেই, 2 মাসের বাড়ি ভাড়া জমে আছে। আগে সেগুলো শোধ কর, তারপর নতুন ব্যাগের কথা চিন্তা করিস। ফাহিমের মন খারাপ হয়ে গেল এই কথাটা শুনে। ভাই, তুই মন খারাপ করিস না, আমি তোকে নতুন ব্যাগ কিনে দেব। ফাহিমের মাথায় হাত রেখে বলল। ফাহিম ভালো করেই বুঝতে পেরেছে মাহিরা আপুকে সান্ত্বনা দিচ্ছে। আপু, আমরা তো গরিব কেন? মাহিরা ফাহিমকে বুকে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস ছাড়ল। মাহিরা, ফাহিম, খাবার খেয়ে যা তোরা। মাহিরা ফাহিম খাবার খেতে গেল। মা, তুমি খাবে না? খাবারের প্লেট সামনে নিয়ে বলল, আমি খেয়েছি, তোরা খা। মাহিরা ভালো করেই বুঝতে পারছে মা না খেয়েই ওদের জন্য খাবার রেখে দিয়েছে। মা, আমার খিদে নেই, তুমি খাও, আমি ঘুমোতে গেলাম। মাহিরা, খেয়ে যা মা, খাবার ছেড়ে উঠতে নেই। মাহিরা উত্তরে কিছু বলল না, বিছানায় চলে গেল ঘুমাতে। রাতটা কোনো রকম পার করলো মাহিরা। সকালে কলেজে গিয়ে ক্লাস শেষ করে টিউশনি করাতে গেল। মাস শেষ হওয়াতে কিছু টাকা পেয়েছে মাহিরা। সেই টাকা দিয়ে ঘরের সদাইপাতি চাল ডাল কিনে বাসায় ফিরল মাহিরা। আপু, তুমি কি আমার জন্য ব্যাগ কিনে আনছো? খুশি মুডে দৌড়ে মাহিরার কাছে এসে বলল,
না ভাই, আজকে তো আনতে পারিনি, পরের মাসে ব্যাগ এনে দিব। ফাহিমের হাসি মাখা মুখটা কালো হয়ে গেল। মাহিরার মনটাও খারাপ হয়ে গেল। ফাহিমের মুখ কালো করা দেখে মাহিরা রান্নাঘরের জিনিসগুলো রেখে পেপারের চাকরির বিজ্ঞাপনগুলো পড়তে লাগলো। মাহিরা, এইভাবে আর কতদিন? আমি না হয় অন্যের বাড়িতে কাজ। বাকি কথা বলার আগেই মাহিরা থামিয়ে দেয়। না মা, দরকার হলে আমি কাজ করব অন্যের বাসায়, কিন্তু তোমাকে কাজ করতে দিব না মা। তুমি এই কথাটা আর বলবে না। এটা বলে জামা কাপড় নিয়ে গোসল করতে চলে গেল। তুই আর কত কষ্ট করবি রে মা? বড় একটা নিঃশ্বাস ফেলে রান্নাঘরে চলে গেল। দ্য স্নেক গ্রুপ। নিহালোর রুমের বড় এক জানালার থাই গ্লাসের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এক হাতে মদের গ্লাস, অন্য হাতে গান। পেছন থেকে কেউ ওর রুমে ঢুকেছে তা নিহাল বুঝতে পেরেছে। ওমর, কি ইনফরমেশন এনেছো বলো? সামনের দিকে মুখ করেই গম্ভীর কণ্ঠে বলল, বস তো অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। আমি যে ওমর, সেটা কিভাবে বুঝলো? নিহাল ওমরকে চুপ থাকতে দেখে আবারও প্রশ্ন করলো। ওমর, আমি কিছু জিজ্ঞেস করেছি, অ্যান্সার মি। বস, পরশুদিন দুবাইতে পাচার করবে জানা গিয়েছে। আমাদের লোকদের সবকিছু বলে দিয়েছো? জি বস, সবকিছু বলে দিয়েছি। ওরা আপনার বলা পজিশন মতো কাজ করছে। গুড, গেট আউট ফ্রম হিয়ার, গো। ওমর রুম থেকে বেরিয়ে গেল। নিহাল থাই গ্লাসের সামনে থেকে সরে এসে ড্রয়ারের ভেতরে রাখা গানগুলো একবার চেক করে নিল। মাহিরা বিকলের টিউশনি সেরে আস্তে আস্তে রাত হয়ে গেছে ওর। রাতের খাবার সেরে ভাই ও মার সাথে কিছুক্ষণ গল্প করে শুয়ে পড়ল। দ্য স্নেক গ্রুপ। ক্রিং ক্রিং। সকাল 11টা বাজে। পরপর 3বার ফোন বেজে বন্ধ হয়ে গেল। তারপরও ফোন রিসিভ করছে না নিহাল। আবারও ফোন বেজে উঠল। এবার ফোন বাজার শব্দে নিহাল একটু নড়ে চড়ে উঠল। নিহাল বিরক্তি ভাব নিয়ে ফোনটা রিসিভ করলো। নিহাল হ্যালো বলার পর অপর পাশ থেকে বলা কথাগুলো শুনে নিহালের চোখ থেকে ঘুম চলে গিয়ে রাগ ভাব ফুটে উঠল চেহারাতে। নিহাল শোয়া থেকে উঠে বসে ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলল। রাগে নিহালের মাথা ফুল গরম হয়ে গেছে। ল্যান্ডলাইনের বডিগার্ডকে কল দিয়ে ওমরকে অফিস থেকে এখনই বাসায় আসতে বলল। বডিগার্ড ওমরকে বলা মাত্রই অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে নিহালের বাসায় চলে আসে। রুমে ঢুকে দেখে নিহালের হাতে গান নিয়ে মাথা নিচু করে বিছানায় বসে আছে। ওমর ভালো করে বুঝতে পেরেছে নিহালের রাগ চরম পর্যায়ে উঠে গিয়েছে। ওমর মনে মনে আল্লাহ আল্লাহ বলে ঢোক গিলতে লাগলো। বস, আমাকে ডেকেছিলেন? বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট বুক করাও। আমি আজই বাংলাদেশে যেতে চাই। গো ফাস্ট অ্যান্ড গেট আউট। জি বস। বলে 1 মিনিটও না দাঁড়িয়ে রুমের বাইরে দাঁড়িয়ে বুকে ফু দিতে লাগলো। ঠাস ঠাস করে নিহালের রুম থেকে গুলির শব্দ শুনতে পায়। ওমর বুঝতে পারছে নিহাল রাগের মাথায় ঘরের জিনিসপত্রগুলো গুলি করে উড়িয়ে দিচ্ছে। ওমর সেখানে আর 1 মিনিটও না দাঁড়িয়ে দৌড়ে নিচে চলে যায়। নিহালের রাগ হওয়ার কারণ, বাংলাদেশে নিহালের পাঠানো লোককে দ্য ঈগল গ্রুপের জামান শেখের লোক মেরে ফেলেছে, যার কারণে নিহালের প্রচন্ড রাগ হয়। মাহিরাজ কলেজে গিয়ে হেড স্যারের সাথে দেখা করে স্কলারশিপের বিষয়ে কথা বলছে। কারণ মাহিরা জানতে পেরেছে ওদের কলেজে ফ্রি স্কলারশিপ পেয়ে অনেক ছাত্রছাত্রীরা বাহিরের দেশে পড়তে গিয়েছে। মে আই কাম ইন স্যার? ইয়েস, মাহিরা কাম। স্যার, একটা কথা ছিল। বলো, চেয়ারে বসো। স্যার, আমাদের কলেজ থেকে কিছু ছাত্রছাত্রীরা স্কলারশিপ পেয়ে বাইরে পড়তে গিয়েছে। এই বছরেও কি যাবে ছাত্রছাত্রীরা? হ্যাঁ, অবশ্যই যাবে। যারা বেশি মেধাবী ও সব বিষয়ে প্লাস পায় তারা স্কলারশিপ পায়। আমাদের কলেজে যারা গরিব বা অনেক মেধাবী তাদেরকে ফ্রিতে স্কলারশিপ দেওয়া হয়, কারণ তাদেরও স্বপ্ন আছে বাইরে পড়তে যাওয়ার। স্যার, আমার তো একটা স্বপ্ন আছে স্কলারশিপ পেয়ে বাইরে পড়তে যাওয়ার। আমাকে কি এই চান্স দেওয়া যাবে? আমরা তো অনেক গরিব, এত টাকাও নেই বাইরে পড়তে যাবার। মাহিরা, তুমি এটা নিয়ে চিন্তা করো না। তুমি একজন মেধাবী ছাত্রী। আমরা 5 জন গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দিয়ে বাইরে পড়ার সুযোগ করে দেব। তার মধ্যে তোমার নামটাও দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন আসি স্যার। ধন্যবাদ দেওয়ার দরকার নেই মাহিরা, এটা আমাদের কর্তব্য। স্যার আমি এখন আসি তাহলে। হুম। মাহিরা হেড স্যারের ক্যাবিন থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাসায় আসার সময় রাস্তায় একটা ছোট গলি পার হতে হয়। সেই গলির রাস্তার পারে এক অন্ধ লোক সবসময় ভিক্ষা করতে বসে। মাহিরা সেই বৃদ্ধা লোকটিকে সবসময় কিছু না কিছু খাবার কিনে দেয় যাবার সময়। আজও তার ব্যতিক্রম হলো না। মাহিরা 2টি বনরুটি ও 2টি কলা কিনে বৃদ্ধা লোকটির হাতে দিয়ে বাসায় চলে আসে। দ্য স্নেক গ্রুপ। নিহাল বাংলাদেশে যাবার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে এয়ারপোর্টে চলে এসেছে। গাড়ি থামিয়ে গাড়ি থেকে বডিগার্ডরা নেমে একজন বডিগার্ড এসে নিহালের গাড়ির দরজা খুলে দিল। নিহাল গাড়ি থেকে বেরিয়ে এলো। কালো কোট পরা, চোখে সানগ্লাস, চুলগুলো স্পাইক করা, হাতে দামি ঘড়ি, মুখে রাগি রাগি ভাব। নিহাল এয়ারপোর্টের ভেতরে যেতে লাগলো। পেছনে ওমর ও কিছু বডিগার্ডরাও নিহালের পেছনে পেছনে যেতে লাগলো। নিহালকে দেখা মাত্রই সবার মনের ভেতরে ভয় কাজ করতে লাগলো। পুলিশরাও নিহালের গ্যাংকে ভয় পায়। নিহাল বিমানের ভেতরে গিয়ে বসলো। কিছুক্ষণ পর বিমানটি ছেড়ে দিল। ঘন্টাখানিক পর শাহজালাল বিমানবন্দরে বিমানটি ল্যান্ড করলো। একে একে প্যাসেঞ্জাররা নামতে গিয়ে আটকালো পুলিশ। আগে নামা যাবে না, এখন নামবে দ্য স্ন্যাক গ্রুপের বস নিহাল খান। নিহাল খানের কথা শুনে পুলিশও ভয় পায়। বিমান থেকে নামার সময় সকল প্যাসেঞ্জার সাইড দিল নিহালকে। হেঁটে হেঁটে টার্মিনালের কাছে এলো ওরা। কালো একটি গাড়ি নিতে এসেছে নিহালকে। ড্রাইভার বের হয়ে দরজা খুলে দিল। গাড়িতে ঢুকে বসলো নিহাল। গাড়িটি সোজা নিহালের বাংলোতে যেতে লাগলো। এদিকে দ্য ইগল গ্রুপের জামান শেখের কাছে খবর চলে গেছে দ্য স্নেক গ্রুপের নিহাল খান বাংলাদেশে এসেছে। দ্য ইগল গ্রুপ। ও শিট, নিহাল বাংলাদেশে চলে আসছে। বস, এখন কি করব আমরা? নিহালের গ্যাংয়ের লোকদের আমরা মেরেছি, এখন যদি আমাদের উপর হামলা করে? না, তার আগেই আমি নিহালকে মারার প্ল্যান করব। কিন্তু এখানে বসে না, আমি বাংলাদেশ থেকে জাপান চলে যাব। আর তোরা এখান থেকে ওদের উপর নজর রাখবি আর আমাকে নিহালদের সব খবরাখবর দিবি। ওকে বস। আমাদের একজন লোক ওদের দলে পাঠিয়ে দে আর সবকিছু বুঝিয়ে দে, যাতে ওদের সাথে এমনভাবে মিশে যায় ওকে কেউ না চিনতে পারে। তাহলেই দি স্নেক গ্রুপের সব ইনফরমেশন আমি জানতে পারবো। ঠিক আছে বস। নিহাল। দ্য স্নেক গ্রুপ। নিহালের গাড়ি এসে থামলো নিহালদের বিশাল একটা বাংলোতে। বডিগার্ড গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিল। নিহাল গাড়ি থেকে নেমে সানগ্লাসটা চোখ থেকে সরিয়ে কিছুক্ষণ বাংলোর দিকে তাকিয়ে রইল। তারপর আবারও সানগ্লাস চোখে দিয়ে বাংলোর ভেতরে চলে গেল। হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উপরের রুমে চলে গেল। কোটটা খুলে বিছানায় রেখে দিয়ে ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে চলে গেল। রাতে আম্মু কালকে না একটা চাকরির ইন্টারভিউ আছে, দেখি চাকরিটা হয় কিনা। হ্যাঁ দেখ মা, ভালো করে ইন্টারভিউটা দিবি। হ্যাঁ আম্মু, দোয়া করিও আমার জন্য, চাকরিটা যেন হয়ে যায়। হ্যাঁ মা, দোয়া করি। আচ্ছা আম্মু, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। হুম। দ্য স্নেক গ্রুপ। নিহাল বারান্দায় বসে মদ খাচ্ছে। মনের মধ্যে দিয়ে ঝড় বয়ে যাচ্ছে নিহালের। এক গ্লাস শেষ করে আবার গ্লাসে মদ ঢেলে খেতে লাগলো। পরপর এক এক করে খেতে খেতে এক বোতল শেষ করে উঠে গিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে বিছানায় ধূপ করে শুয়ে পড়ল। আস্তে আস্তে সারা রাজ্যের ঘুম ভর করলো নিহালের চোখে। তলিয়ে গেল ঘুমের দেশে। সকালে মাহিরা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়ল। চাকরির ইন্টারভিউ দেওয়ার পর মাহিরা আস্তে আস্তে হেঁটে হেঁটে বাসায় আসার উদ্দেশ্যে রিক্সা ওঠার জন্য রিক্সা ডাকলো। কিন্তু রিক্সার ভাড়া বেশি চাওয়াতে মাহিরা হেঁটে হেঁটে বাসায় আসার উদ্দেশ্যে রওনা দিল। মাহিরার কাছে টাকা ছিল না বেশি, তাই মাহিরা বাধ্য হয়ে হেঁটে যেতে লাগলো। অনেকক্ষণ হাঁটার পর ওদের বাসার সেই গলির সামনে এসে পড়ে। গলির মোড় ঘুরতেই মাহিরা দেখতে পেল একটা লোক সেই কানা ভিক্ষুক লোকটার টাকা চুরি করছে। ভিক্ষুক লোকটার চোখ অন্ধ বলে কিছুই দেখতে পাচ্ছে না সে, তাই সে বুঝতেও পারছে না যে তার টাকা চুরি করছে এক চোর। তো এই চোরটাই সব সময় এই চাচার টাকা চুরি করে। আজকে যে তোকে কি করব আমি। চোরটার কাছে গিয়ে বলল, এই চোরটার ঘরে চোর, তুই এই গরিব লোকটার টাকা সব সময় চুরি করিস, তাই না? চোরটা কারোর কণ্ঠ শুনতে পেয়ে পিছু তাকিয়ে দেখে একটা মেয়ে মাথায় হাত দিয়ে রাগী মুডে দাঁড়িয়ে আছে। চোর এটা দেখে একটু ভয় পেয়ে বড় একটা ঢোক গিলে দিল খিচ্ছে দৌড়। ওই শালা দাঁড়া বলছি, তোর আজকা 13টা বাজিয়ে দেব। জোরে এই কথা বলে চোরটার পেছনে দৌড়াতে লাগলো।
দ্য স্নেক গ্রুপ। নিহাল ইনফরমারের কাছ থেকে খবর পেয়েছে দ্য ইগল গ্রুপের জামান শেখ নিহালের দলে একজন গুপ্তচর পাঠিয়েছে দ্য স্নেক গ্রুপ এর সব খবরাখবর নেওয়ার জন্য। তাই সকাল হওয়ার পর সব লোক ও বডিগার্ডকে ডাকা হয়। সবাই এক এক করে লাইন ধরে দাঁড়িয়ে আছে। নিহাল আস্তে পায়ে হেঁটে আসছে ওর লোকদের কাছে। হাতে ছিল গান ও মুখে ছিল রাগী ভাব। হেঁটে এসে ওর লোকদের সামনে দাঁড়ালো। ওমর একটা চেয়ার এনে নিহালের সামনে দিয়ে একটু দূরে চলে গেল। নিহাল চেয়ারে বসে বলতে লাগলো, দ্য ইগল গ্রুপের একজন লোক আমার গ্রুপে এসেছে মেহমান হয়ে। নিজ থেকে সে কি বেরিয়ে আসবে নাকি আমি? গান ঘোরাতে ঘোরাতে বলল। ওইখানের সব লোকরা একটু ভয় পেয়ে গেল। ওদের ভেতরে থাকা একজন লোক ভয়েতে কাঠ হয়ে গেছে। তার মাথা থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। সবাইকে চুপ থাকতে দেখে নিহাল রেগে উঠে দাঁড়িয়ে চেয়ারটা লাথি মেরে ভেঙে ফেললো আর জোরে জোরে বলতে লাগলো, আমার কথা কি কানে যাচ্ছে না? ভালো করে বলেছি, নিজে থেকে বেরিয়ে আয়, আর না হলে আই উইল কিল ইউ। নিহালের কথায় গুপ্তচর লোকটা আর দাঁড়িয়ে থাকতে পারলো না, জোরে দৌড় দিল। নিহাল আর বাকি লোকগুলো এটা দেখা মাত্রই নিহাল সবাইকে বলে দিল ধরে নিয়ে আসতে। লোকটা নিহালের বাড়ি থেকে বেরিয়ে একটা অটোতে উঠলো তাড়াতাড়ি করে। অটোওয়ালাকে জোরে চালাতে বলল। সেই অটোর পেছনে নিহাল ওর লোকদের গাড়িও ফলো করছে। লোকটা জোরে বলল অটোওয়ালাকে তাড়াতাড়ি চালাতে। অটোওয়ালা তাড়াতাড়ি করে চালাতে গিয়ে ছোট গলির ভেতরে ঢুকে যায়। নিহালদের লোকের গাড়িও ওদের পেছনে যেতে থাকে। কিছু দূর যাবার পর অটো আর সামনের দিকে এগোতে পারছে না, কারণ সামনে আর যাবার রাস্তা নেই। এটা দেখে অটো থেকে নেমে জোরে অন্য গলিতে দৌড়াতে লাগলো। পেছনে থাকা নেহালের লোকগুলো গাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে লাগলো। এক পর্যায়ে লোকটা আর দৌড়াতে পারলো না, হয়রান হয়ে মাটিতে পড়ে যায়। আর নেহালের লোকগুলো সেই লোকটার চারদিক দিয়ে ঘেরাও করে নেয়। লোকটা ভয়তে জোরে জোরে ঢোক গিলতে লাগলো। ভয়তে সারা শরীর কাঁপতে লাগলো। কিছুক্ষণ পর নেহালের গাড়ি এসে থামলো সেই গলির সামনে। নেহাল গাড়ি থেকে নেমে সেই লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। নেহালকে দেখা মাত্রই সেই লোকটার জান পাখি উড়ু উড়ু করতে লাগলো। ওকে মেরে ওর লাশটা জামান শেখকে পাঠিয়ে দাও, জাস্ট কিল হিম। এদিকে মাহিরা সেই চোরটার পেছনে দৌড়াতে দৌড়াতে সেই গলির কাছে চলে আসে। নিহাল যখন যেতে লাগে তখন সেই চোরটা এসে নিহালের পাশ থেকে দৌড়িয়ে যেতে নেয়, কিন্তু কিছু দূর যাবার পর ওই লোকটার কাছে গিয়ে ধপাস করে পড়ে যায়। আর মাহিরা দৌড়ে আসার সময় নিহালের সাথে জোরে ধাক্কা খায়। নিহাল ধাক্কা খেয়ে একটু পিছিয়ে যায়। নিহাল এর লোকরা এটা দেখে একটু ঘাবড়ে যায়। মাহিরা নিহালের সাথে ধাক্কা লাগলেও পাত্তা না দিয়ে দৌড়ে সেই চোরটার কাছে গিয়ে বলে, অনেক তো দৌড়িয়েছিস, এখন কোথায় যাবি? হ্যাঁ, ওই অন্ধ লোকটার টাকা চুরি করে নিয়ে গিয়ে ফুর্তি করিস। আজ তোর এমন হাল করব। জোরে একটা চর দিয়ে রাগী কণ্ঠে বলে চারদিকে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। মাহিরা চারদিকে তাকিয়ে কিছু না পেয়ে হঠাৎ করেই বডিগার্ডের হাতের দিকে চোখ যায়। মাহিরা বডিগার্ডের হাতে গান দেখতে পায়। মাহিরা ছুটে গিয়ে গানটা কেড়ে নিল এবং সেই চোরটার দিকে তাক করে ধরলো। নিহালের লোকগুলো এটা দেখে একটু সামনে এগিয়ে আসতে নিলেই নিহালের হাতের ইশারায় থেমে গেল। সেই চোরটা নিহালদের দেখেই ভয়তে কাঁপতে শুরু করলো, কারণ ওদের কাছে গান ছিল। মাহিরাকে গান নিয়ে আসতে দেখে আরো ভয় পেয়ে যায়। শালা, আজকে তোকে শেষ করে দেবই। তোর মতো চোর ছেঁচড়া দুনিয়াতে থাকার কোনো দরকার নেই। গান নিয়ে চোরটার কাছে গিয়ে রাগী কণ্ঠে বলল, আফা আফা আমার মায়ের না, আমি সব টাকা দিয়ে দিতেছি, এই নেন। টাকা এগিয়ে দিয়ে মাহিরা পা ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দে। আবার যদি এই কাজ করতে দেখি তাহলে সেদিনই হবে তোর শেষ দিন। মনে রাখিস কথাটা। যা এখান থেকে। চোরটা আর দেরি না করে উঠে দিল দৌড়। মাহিরা একটু হেসে দিল। এটা দেখে মাহিরা হেঁটে গিয়ে সেই বডিগার্ডের কাছে গিয়ে বলল, এই নিন ভাই, আপনার খেলনার পিস্তলটা। আর হ্যাঁ, ধন্যবাদ। আপনার এই খেলনার পিস্তলটা আমার অনেক উপকার করেছে আজ। আচ্ছা, যাই এবার। এটা বলে চলে যেতে নিলে পিছে ফিরে এসে নিহালের উদ্দেশ্যে বলল, এই যে শুনুন, এইভাবে সানগ্লাস পরে খাম্বার মতো সোজা হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না। আজ হয়তো আমি বলে বেঁচে গেলেন। আমার জায়গায় ট্রাক থাকলে সোজা উপরে পাঠিয়ে দিত আপনাকে। এই কথা বলে নিহালের সানগ্লাসটা খুলে নিহালের হাতে দিয়ে চলে গেল। নিহালও তার লোকগুলো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। নিহালও এক ধ্যানে তাকিয়েছিল মাহিরার দিকে। মাহিরার কথায় নিহালের ধ্যান ভাঙল।
মাহিরার যাওয়ার দিকে তাকিয়ে আছে নিহাল। লেডি ক্লিয়ার। এটা বলে গাড়িতে গিয়ে বসলো। নিহালের গাড়ি চলার সাথে সাথে গুলির শব্দ শোনা গেল। নিহালের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। মাহিরা সেই টাকা নিয়ে হেঁটে হেঁটে ভিক্ষুকের কাছে গেল, সাথে কিছু খাবার কিনে দিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে বিছানায় ধুপ করে শুয়ে পড়ল। মা, আমি আজকে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, প্লিজ আমাকে একটু ভাত খাইয়ে দিবে? দাঁড়া, আসছি। আর তোর চাকরির কি খবর? ভালো। এটা বলে চুপ করে রইল। মাহিরার মা বুঝতে পেরেছে মাহিরা আজ অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, তাই কোনো কথা না বলেই চুপ করে মাহিরাকে খাইয়ে দিতে লাগলো। দ্য স্নেক গ্রুপ। নিহাল বাসায় এসে লম্বা একটা শাওয়ার নিল। শাওয়ার শেষ করে সাদা রঙের একটা নাইটি পরে বের হলো। চুলগুলোকে হাত দিয়ে জড়াতে লাগলো। আয়নার সামনে দাঁড়িয়ে সকালের সেই মেয়েটার কথা ভাবতে লাগলো। কিছুক্ষণ পরই কি যেন ভেবে মদের বোতল থেকে মদ গ্লাসে ঢেলে খেতে শুরু করলো। নিহালের চোখে রাগী ভাব ফুটে উঠেছে। মাহিরা টিউশনি শেষ করে বাসায় আসার সময় পাশের দোকানের টিভিতে খবর শুনতে পায়। আজ সকালে দিনদাহারে এক গুলিতে খুন হলো এক লোক। তদন্ত করে জানা গিয়েছে এই লোক ছিল দ্য ঈগল গ্রুপের দলের লোক। আরো জানা গিয়েছে এই লোকটাকে মারার পেছনে বড় কোনো চক্রান্ত আছে। বাকি খবর শোনার জন্য আমাদের সাথেই থাকুন। মাহিরা এইটুকু শুনে বাসায় চলে এলো আর ভাবতে লাগলো, আচ্ছা, এই লোকটাকে কোথায় যেন দেখেছি, কিন্তু মনে পড়ছে না। থাকতো, এত ভেবে লাভ নেই, শুয়ে পড়ি। সকালে নিহাল জামান শেখের আস্তানার কথা জানতে পেরেছে, তাই দেরি না করে লোকদের নিয়ে বেরিয়ে পড়লো। রাস্তায় জ্যাম হওয়ার কারণে গাড়ি থেমে রয়েছে। নিহালের প্রচন্ড রাগ লাগছে। হঠাৎ করেই নিহালের চোখ ফুটপাতের দিকে তাকিয়ে আটকে যায়। নিহাল দেখতে পেল নিহাল জামান শেখের আস্তানার কথা জানতে পেরেছে, তাই দেরি না করে লোকদের নিয়ে বেরিয়ে পড়লো। রাস্তায় জ্যাম হওয়ার কারণে গাড়ি থেমে রয়েছে। নিহালের প্রচন্ড রাগ লাগছে। হঠাৎ করেই নিহালের চোখ ফুটপাতের দিকে তাকিয়ে আটকে যায়। নিহাল দেখতে পেল সেদিনের সেই মেয়েটি রাস্তায় ফুটপাতের 5-6 জন বাচ্চাকে খাবার কিনে দিচ্ছে। নিহাল অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির দিকে। এটা তো সেই মেয়েটি। মেয়েটির চেহারাতে অদ্ভুত এক মায়া আছে। শিট, নেহাল, তুই এটা কি বলছিস? গার্ডস, রাস্তা ক্লিয়ার কর এক্ষুনি। নিহালের কথায় বডিগার্ডরা নেমে গিয়ে রাস্তা ক্লিয়ার করে দেয়। নিহালের গাড়ি যাবার সময় শেষবারের মতো নিহাল সেই মেয়েটির দিকে তাকালো। মা, ও মা, আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ও আল্লাহ, আমার কাছে যদি আরো টাকা থাকতো তাহলে আমি ওই বাচ্চাদের আরো ভালো খাবার কিনে দিতাম। সারাদিন ঘুরে খাবারও পায় না সেই বাচ্চাগুলো, আর সেই বড় লোকের বাচ্চাগুলো গাড়ি নিয়ে ড্যান করে যায়, বাচ্চাদের একটু সাহায্যও করে না। কিরে, কি এত বিড়বিড় করছিস? কিছু না। হে মাহিরা। জিনিয়া জোরে একটা চিৎকার দিয়ে জড়িয়ে ধরলো। কেমন আছিস রে মাহিরা? যা, তোর সাথে কোনো কথা নাই। ওলে বাবালে, আমার দোস্ত থেকে রাগ করেছে? আচ্ছা, সরি। তুই যে সেই বাহিরের দেশে পড়তে গিয়েছিলি, আর কি আমার খবর নিয়েছিস? একটা কলও দেশ নেই আমাকে। সরি মাহিরা, তার জন্যই তো বিদেশ থেকে ফিরে এসে সোজা তোর বাসায় চলে এসেছি। এবার তো আর রাগ করে থাকিস না দোস্ত। আচ্ছা ঠিক আছে, তুই তো দেখছি অনেক মডার্ন হয়ে গেছিস। তা তো হবই। আচ্ছা যাই হোক, শোন, আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে ফাদের সাথে। ও মাই গড, তাই? হ্যাঁ বেবি, 5 বছর রিলেশনশিপের পর ড্যাড আমার আর ফাদের বিয়েটা মেনে নিয়েছে। সামনের সপ্তাহে আমাদের বিয়ে, তাই আমার বিয়ের প্রথম কার্ডটা আমি তোকে দিয়েই শুরু করলাম। ওয়াও, সো সুইট। কিন্তু আমি বিয়েতে যেতে পারবো না জিনিয়া। না, সেটা হবে না। তোর তো আমার বিয়েতে যেতেই হবে, যেভাবেই হোক না কেন। কিন্তু কিভাবে? আমার মতো একটা গরিব মেয়ে একজন এমপির মেয়ের বিয়েতে যাবে, সেটা মানায় না। চুপ কর, আমি কোনো কথা শুনতে চাই না। তুই যাবি তো ব্যাস যাবি, এটাই আমার শেষ কথা। কিন্তু কোনো কথা শুনতে চাই না মাহিরা।
ওকে। আচ্ছা, মিস্টার মাহিরা কেমন আছে? সে তো বিন্দাস আছে। তাই নাকি? তাকেও আমার বিয়েতে নিয়ে আসিস। ইয়াপ বেবি। দ্য স্নেক গ্রুপ। নিহাল জামান শেখের আস্তানে গিয়ে জানতে পারলো জামান শেখ মালয়েশিয়া চলে গেছে। আরো একদিন আগে নিহাল এটা শুনে রাগে সেখানে থাকা জামান শেখের লোকদের গুলি করে মেরে দেয়। নিহাল রাগে ফোঁসফোঁস করতে করতে বেরিয়ে এলো গোডাউন থেকে। গাড়িতে উঠে বসে গার্ডদের বলে গোডাউনে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিতে। গার্ডরাও নিহালের কথায় গোডাউনে আগুন দেয়। নিহাল বাসায় চলে আসে। গাড়ি থেকে নেমে সোজা রুমে চলে আসে। শার্ট খুলে ফেলে দিয়ে শাওয়ার নেওয়ার জন্য বাথরুমে চলে যায়। ঝর্ণা ছেড়ে দিয়ে দেয়ালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে নিহাল। অনেকক্ষণ শাওয়ার নিয়ে বের হয় নিহাল। ঠক ঠক করে দরজায় আওয়াজ হয়। বস, আসতে পারি? ইয়েস। বস, এমপি জাফর সাহেব আপনার সাথে দেখা করতে এসেছে নিচে। তুমি যাও, আমি আসছি। ওকে বস। নিহাল রেডি হয়ে নিচে গেল। নিহালকে দেখা মাত্রই জাফর সাহেব দাঁড়িয়ে গেল। নিহাল হাতের ইশারায় বসতে বলল। নিহাল নিচে নেমে এসে সোফায় পায়ের উপর পা রেখে বলল, বলুন মিস্টার জাফর সাহেব, আমার কাছে কি করতে এসেছেন? আপনার কথা অনেক শুনেছি, আজ দেখলাম নিজের চোখে। আসলে আমার একমাত্র মেয়ের বিয়ে আগামী সপ্তাহে, তাই ওয়েডিং কার্ড নিয়ে এসেছি। যদি বিয়েতে আসেন তাহলে আমি খুব খুশি হব। জাফর সাহেব চলে গেল। বস, আপনি কি বিয়েতে যাবেন? নিহাল ওমরের কথায় উত্তর না দিয়ে উপরে চলে গেল। দেখতে দেখতে 5 দিন কেটে গেল। এ কয়দিনে নিহালের লোকরা জামান শেখের কালো কাজের গোডাউন বিনাশ করে দিয়েছে। দ্য ইগল গ্রুপ। না 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 নিহাল, তোকে আমি ছাড়বো না। বস, আপনি শান্ত হন। না, আমি শান্ত হতে পারছি না। নিহাল আমার সব শেষ করে দিয়েছে। বস, আপনি বাংলাদেশ যাবেন? না সিয়াম, তুমি আমাকে নিহালের সব খবরাখবর দিবে, কোথায় যায় কি করে, A to Z। ওকে বস। রাতে দ্য স্নেক গ্রুপে। বস, কাল কি এমপি এর মেয়ের বিয়ের ফাংশনে যাবেন আপনি? জানি না। দ্য ইগল গ্রুপের কোনো ইনফরমেশন পেয়েছো? না বস, এখনো কোনো খবর পাইনি। তুমি এখন আসতে পারো। ওমর চলে গেল। নিহাল বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সকালে। মা প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। হ্যাঁ দিচ্ছি। মাহিরা খাবার খেয়ে চলে গেল জিনিয়াদের বাসায়। আজ জিনিয়ার বিয়ের বৌভাতের অনুষ্ঠান। মাহিরা আজ সাদা রঙের লেহেঙ্গা পরেছে। হালকা সাজে চুলগুলো ছেড়ে দিয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে মাহিরাকে। মাহিরা জিনিয়াদের বাসায় চলে এসেছে। ওয়াও, আমার বেস্টুকে আজ অনেক সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, তোকেও আজ অনেক সুন্দর লাগছে মাহিরা। কত। আচ্ছা চল, তোকে আমার দুলা ভাইয়ের কাছে নিয়ে যাই। মাহিরা জিনিয়াকে নিয়ে নিচে চলে এলো। ফ্রিজের উপরে উঠে জিনিয়াকে ফাহাদের পাশে বসিয়ে দেওয়ার আগেই মাহিরা গিয়ে ফাহাদের পাশে বসে পড়ল। সেখানে সবাই এটা দেখে হেসে দিল। দাঁড়া, আমি আগে একটু বসে নেই ডিয়ার দুলা ভাইয়ের পাশে, তারপর তুই বসিস। জিনিয়া মাহিরার কাণ্ড ও কথা শুনে হেসে দিল। জিনিয়া অনেকবার উঠতে বলল মাহিরাকে, কিন্তু মাহিরা বসেই আছে চুপটি করে। কিছুক্ষণ জোরাজোরি করার পর মাহিরা উঠে গেল। এতক্ষণ দূর থেকে দুইটা চোখ মাহিরার দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়েছিল। মাহিরা সেটা বুঝতেও পারেনি। মাহিরা, কি হয়েছে? মাহিরা, আমি আমার ফোনটা আমার রুমে ভুলে রেখে এসেছি, প্লিজ একটু এনে দিবি? আচ্ছা যাচ্ছি। মাহিরা ট্রেজার থেকে নেমে সোজা উপরে চলে গেল। জিনিয়ার রুম থেকে ফোনটা নিয়ে আসার সময় হঠাৎ করেই কে যেন মাহিরার হাত ধরে জোরে টান দিয়ে এক অন্ধকার রুমে নিয়ে গিয়ে মুখ চেপে ধরল। মাহিরা ট্রেজার থেকে নেমে সোজা উপরে চলে গেল। জিনিয়ার রুম থেকে ফোনটা নিয়ে আসার সময় হঠাৎ করেই কে যেন মাহিরার হাত ধরে জোর করে টান দিয়ে এক অন্ধকার রুমে নিয়ে গিয়ে মুখ চেপে ধরল। মাহিরা মুখের থেকে হাত সরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু চুল পরিমাণও নড়াতে পারল না হাতটা। মাহিরা আরো ছোটাছুটি করে। মাহিরার ছোটাছুটি দেখে ওই অপরিচিত লোকটা মাহিরার কানে তার মুখ লাগিয়ে স্লো ভয়েসে বলল, হেই লেডি কিলার, এত ছোটাছুটি করছো কেন? তোমার কোনো ক্ষতি করার ইচ্ছে আমার নেই। শুধু একটাই কথা বলতে চাই, ফার্স্ট যেদিন তোমাকে দেখেছিলাম ব্যাড ড্রিম ভেবে ভুলে গিয়েছিলাম।
দ্বিতীয় দিন যখন দেখেছিলাম তখন না দেখার ভান করে চলে গিয়েছিলাম, কিন্তু আজ আমি কি মনে করে চলে যাব বা ভুলে যাব? তোমার ওই মায়াবী কাজল কালো চোখ আমাকে পাগল করার জন্য যথেষ্ট। তোমার ওই গোলাপি ঠোঁটের হাসি মাতাল করে দেয় আমাকে। সবচেয়ে বেশি ভালো লাগে তোমার ঠোঁটের নিচে এই ছোট্ট তিলটি, যেটাকে মন চায় বারবার ছুঁয়ে দেই। অনেক স্মার্ট মেয়েরা আমার পিছনে লাইন দিয়ে আছে, আমি কোনো মেয়েকেই পাত্তাই দিই না, বাট তোমার মতো একটা সাধারণ মেয়েকে আমি। বাকি কথা বলার আগেই থেমে গেলাম। লাস্টবারের মতো বলছি, আমার সামনে আর পড়বে না। যদি আমার সামনে আবার পড়ো তাহলে আমাকে তোমার জীবন থেকে কেউই সরাতে পারবে না। আমি যেটা বলি সেটাই করি, মাইন্ড ইট। শেষের কথাটা রাগী কণ্ঠে বলে মাহিরাকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে রুম থেকে অচেনা লোকটি বেরিয়ে গেল। মাহিরা মাটিতে পড়ে যাওয়াতে হাতে একটু ব্যথা পেল, কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে উঠে দৌড়ে বাহিরে বের হয়ে চারদিকে সেই অচেনা লোকটাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। আরে সেই অচেনা লোকটা কোথায় গেল? একটু আগেই তো এই রুম থেকে বের হলো, কোথায় হারিয়ে গেল? কি বললো লোকটা? 3 বার নাকি আমাকে দেখেছে, আমাকে নাকি? দূর দূর, লোকটা একটা সাইকো, যত সব সাইকো লোক। হাতেই ব্যথা পেয়েছি, এত জোরে কেউ ধাক্কা দেয়? আমার হাত, সাইকো একটা। এটা বলে মাহিরা হাত ধরে নিচে নেমে এলো। কিছুক্ষণ আগে নিহাল বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। ওমর, আমার ব্ল্যাক কার্ডটা বের করো। ওকে বস। 10 মিনিট পর ওমর এসে বলল, বস গাড়ি রেডি আছে, আপনি এখন আসতে পারেন। নিহাল ওর রুম থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছে। নিহাল আজ কালো রঙের কোট, সাদা শার্ট ও কালো প্যান্ট পরেছে। চুলগুলো স্পাইক করা, হাতে দামি ঘড়ি, চোখে কালো রঙের সানগ্লাস, পুরোই মাফিয়া কিং। নিহাল নিচে নেমে এসে ব্ল্যাক কালারের গাড়িতে উঠে বসে। নিহাল ড্রাইভারের উদ্দেশ্যে বলল, গো। গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো সেন্টারের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর পৌঁছে গেল বিয়ের অনুষ্ঠানে। এমপি নিহালকে দেখা মাত্রই খুশি হয়ে যায়, ছুটে যায় নিহালের কাছে। নিহাল গাড়ি থেকে বের হবার পরই সবাই হাঁ করে তাকিয়ে থাকে নিহালের দিকে। আমার মতো গরিবের বাড়ির অনুষ্ঠানে এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আসতে কোনো সমস্যা হয়নি তো আপনার? না। এটা বলে ভেতরে চলে গেল নিহাল। এমপি সাহেব নিহালকে ট্রেজের সামনে সোফায় বসতে দেয়। নিহাল সোফাতে পায়ের উপর পা তুলে বসে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এমপি সাহেব নিহালের সাথে কথা বলতে থাকে, কিন্তু নিহাল তার কথায় কোনো পাত্তা দিচ্ছে না। হঠাৎ করেই নিহাল কিছু মেয়েদের কথার আওয়াজ শুনতে পেল। সামনে তাকিয়ে দেখে নিহাল আর চোখ সরাতে পারে না। একজনের উপর চোখ আটকে যায় নিহালের। নেশা ভরা চোখে তাকিয়ে আছে নিহাল। মেয়েটির দুষ্টুমিগুলো ভালো লাগছে নিহালের। যখন দেখলো মেয়েটি সেখান থেকে চলে যাচ্ছে, তখন নিহালও পিছু নিয়ে উপরে গিয়ে সেই অন্ধকার রুমে নিয়ে যায় মেয়েটিকে। তারপর তো সব জানেনি। নিহাল উপর থেকে নেমে আর দেরি না করে সোজা গাড়ির কাছে এসে বসে গাড়ি স্টার্ট দিয়ে বাসায় যেতে বলল। ড্রাইভারও দেরি না করে গাড়ি স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল। ওমরের এই ব্যাপারে একটু খটকা লাগে। নিহাল বাসায় এসে গাড়ি থেকে বের হয়ে সোজা উপরে চলে যায়। কোট খুলে ফেলে টেবিলে রাখা মদের বোতল থেকে মদ গ্লাসে ঢেলে খেতে শুরু করে। একটার পর একটা পেগ খেতেই থাকে। পুরো এক বোতল শেষ করে জোরে চিৎকার দিয়ে ওমরকে ডাক দিতে লাগলো। ওমর। ওমর নিহালের ডাকের শোনা মাত্রই উপরে তাড়াতাড়ি চলে আসে। হুড়মুড়িয়ে রুমের ভেতরে ঢুকে পড়ে। জি বস, আমাকে ডেকেছেন? ইমিডিয়েটলি দুবাইয়ের টিকিট বুক করে রাখো, কাল সকালে আমি দুবাই যাব। গো নাও। কিন্তু বস, এখন এর কাজ তো। বাকি কথা বলার আগেই নিহাল থামিয়ে দেয়। যেটা বলা হয়েছে সেটা করো, গো। ওকে বস। ওমর চলে গেল নিচে। নিহাল আবারও পুনরায় মদ খেতে শুরু করলো। মাহিরার বিয়ে বাড়ি থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। জামা কাপড় চেঞ্জ করার সময় মাহিরার চোখ যায় ঠোঁটের নিচের তিলটার দিকে। আসলে কি আমার এই তিলটা এত সুন্দর? ওই ছেলেটা তো তাই বলল। কে ওই ছেলেটা? কোথায় আমাকে আগে 2 বার দেখেছিল? ধ্যাত, আমি কেন এগুলো ভাবছি? যেখানে মন চাই সেখানে দেখুক গা, তাতে আমার কি? দূর। কিরে, বাথরুমে বসে কার সাথে বকবক করছিস? হ্যাঁ,
আমার এইচবির সাথে মা। পাগলি মেয়ে। মাহিরা ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ল। দ্য স্নেক গ্রুপ। এদিকে নেহাল কোনোভাবেই ঘুমাতে পারছে না। চোখ বন্ধ করলেই মাহিরার মায়াবী মুখখানা ভেসে ওঠে চোখের সামনে। টেবিল থেকে উঠে এসে বিছানায় ধূপ করে শুয়ে পড়ে বিড়বিড় করে বলতে লাগলো, আমি মেয়েদের ঘৃণা করি, কিন্তু তোমাকে দেখে আমার মনের ভিতরে ঘৃণা জন্মায়। বাকি কথা বলার আগেই ঘুমের দেশে পাড়ি দিল নিহাল। সকালে ওমরের ডাকে ঘুম ভাঙলো নিহালের। নিহাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে নাস্তা সেরে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মা, আজ আমার আসতে একটু দেরি হবে। কেন? মা, আজ কলেজে যাব না। সেই দিন যে অফিসে ইন্টারভিউ দিয়েছি সেখানে যাব চাকরিটা হয়েছে কিনা সেটা জানার জন্য। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসিস মা। আচ্ছা। মাহিরা একটা রিক্সা নিয়ে সেই অফিসের উদ্দেশ্যে রওনা হলো। কিছু দূর যাবার পর জ্যামের কারণে বসে রয়েছে মাহিরা। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু জ্যাম ছাড়া নাম গন্ধও না দেখতে পেয়ে হেঁটে হেঁটে যেতে লাগলো সেই অফিসের উদ্দেশ্যে। নিহালের গাড়ি জ্যামে আটকা পড়েছিল, তাই এয়ারপোর্টে আসতে একটু দেরি হয়। নিহাল ফোনে কথা বলে গাড়ি থেকে নেমে গাড়ির কাছে দাঁড়িয়ে কথা বলছিল। কথার ফাঁকে নিহাল বলল, ওমর, ভিতরে গিয়ে টিকিটগুলো চেক করিয়ে রাখো। এটা বলে আবারও কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে নিহাল। হঠাৎ করেই কে যেন এসে নিহালকে জোরে টান দিয়ে দূরে নিয়ে যায়। দূরে যাবার সাথে সাথে ধুম করে একটা শব্দ হয়। নিহাল ও সেই মেয়েটি দূরে ছিটকে পড়ে। এটা বলে আবারও কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে নিহাল। হঠাৎ করে কে যেন এসে নিহালকে জোরে টান দিয়ে দূরে নিয়ে যায়। দূরে যাবার সাথে সাথেই ধুম করে একটা শব্দ হয়। নিহাল ও সেই মেয়েটি দূরে ছিটকে পড়ে। আওয়াজটা আসছিল নিহালের গাড়ি থেকে। নিহালের গাড়ির আগুন লেগে পুরো ব্লাস্ট হয়ে যায়। নিহালের বুঝতে আর বাকি থাকে না ওর গাড়িতে কারা যেন বোম লাগিয়ে দিয়েছে। চারদিকে হইচই পড়ে গেছে। সব লোকজন ছোটাছুটি করতে লাগলো। একে একে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে লাগলো আগুন নেভানোর জন্য। নিহাল উঠে যেতে নিলে সামনের দিকে চোখ যায়। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই মেয়েটার দিকে। মেয়েটি অজ্ঞান হয়ে গিয়েছে। নিহাল চোখ সরিয়ে মেয়েটিকে ডাকতে লাগলো, এই মেয়ে, এই। গম্ভীর কণ্ঠে মেয়েটির গাল ধরে ডাকতে লাগলো, কিন্তু মেয়েটি কোনো রেসপন্স পেল না। ওমর দৌড়ে নিহালের কাছে এসে বলতে লাগলো, বস, আপনি ঠিক আছেন? আপনার কিছু হয়নি তো? আমি ঠিক আছি। এই মেয়েটাকে এক্ষুনি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো, কুইক। জি বস। ওমর একজনকে কল দেওয়ার সাথে সাথে 4টা গাড়ি হাজির হলো। তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স ছিল। নিহাল সেই মেয়েটিকে কোলে উঠিয়ে অ্যাম্বুলেন্সে শুইয়ে দিল। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, গো। নিহালের কথা শোনা মাত্রই গাড়ি স্টার্ট দিয়ে এয়ারপোর্ট থেকে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নিহালকে চারদিক দিয়ে মিডিয়া ও পুলিশরা ঘেরাও করে আছে। বডিগার্ডরা নিহালের কাছে কাউকে আসতে দিচ্ছে না। নিহাল কালো রঙের গাড়িতে উঠে হসপিটালে যাবার কথা বলল। কিছুক্ষণ পর হসপিটালে পৌঁছে মাহিরাকে একটা ক্যাবিনে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে লাগলো। নিহালের গাড়ি এসে থামলো সেই হসপিটালের সামনে। বডিগার্ড গাড়ির দরজা খুলে দেওয়ার পর নিহাল গাড়ি থেকে নেমে লিফট দিয়ে উপরে যেতে লাগলো। লিফট থেকে বেরিয়ে সেই মেয়েটিকে রাখা ক্যাবিনে চলে গেল। নিহালকে দেখা মাত্রই ভয়েতে সব ডাক্তার নার্স ক্যাবিন থেকে বেরিয়ে গেল। নিহাল ক্যাবিনের ভেতরে চলে গেল। বডিগার্ডরা বাইরে দাঁড়িয়ে আছে। নিহাল সোফায় বসে মেয়েটির দিকে তাকিয়ে আছে। কে তুমি? কেন বারবার আমার সামনে আসছো? আমি যে তোমার কাছ থেকে দূরে যাওয়ার জন্য এই কান্ট্রি থেকে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি যদি আমাকে না বাঁচাতে, তাহলে হয়তো নেহাল খান মানে এই মাফিয়া কিং এর নামও নিশানা মুছে যেত পৃথিবী থেকে। বস। ওমরের ডাকে নিহালের ধ্যান ভাঙলো। বলো। বস, আপনার গাড়িতে বোম লাগিয়েছিল দ্য ইগল গ্রুপের লোক। ওরা আপনাকে মারার প্ল্যান করেছিল, বাট সাকসেসফুল করতে পারে নাই, তাই তো? জি বস। জামান শেখের ব্যবস্থা আমি পরে করছি। এই মেয়েটির ডিটেলস? জি বস, এই ফাইলে মেয়েটির সব ডিটেলস আছে। সবুজ রঙের একটা ফাইল এগিয়ে দিয়ে বলল। নিহাল ফাইলটা নিয়ে খুলে পড়তে লাগলো। মাহিরা নামটা বলে মুখে এক তিলতে হাসি ফুটে উঠল। পিট পিট করে চোখ খুলে তাকিয়ে চারদিকে ভালো করে দেখতে লাগলো। মাহিরা আস্তে করে মাথায় হাত দিয়ে উঠে বসলো। আমি এখানে কেমন করে এলাম? এটা কোথায়? দেখে তো মনে হচ্ছে অনেক বড় ভিআইপি হসপিটাল, কিন্তু এখানে কে নিয়ে আসলো আমাকে?
কি যেন হয়েছিল। ও হ্যাঁ, গাড়িতে বোম লাগিয়েছিল। যে লোকটাকে আমি বাঁচিয়েছিলাম সেই লোকটাই বা কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না কেন? আস্তে করে নিচে নেমে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজার সামনে কালো কোট পরা লম্বা 2-3 জন লোক দাঁড়িয়ে আছে। তারা আমাকে দেখে বলল, ম্যাম আপনি বাইরে আসবেন না, ভিতরে গিয়ে বসুন। আমি স্যারকে ইনফর্ম করে দিচ্ছি আপনার জ্ঞান ফিরেছে। এই বসটা আবার কে? আমি উত্তরে কিছু না বলে ভিতরে চলে গেলাম। বিছানার উপরে বসে জোরে জোরে পা দুলাতে লাগলাম। কিছুক্ষণ পর ক্যাবিনে একটা লোক প্রবেশ করলো। দেখে বেশ হ্যান্ডসাম, ড্যাশিং, মারাত্মক ধরনের সুন্দর, একদম হিরো হিরো দেখায়। তাতে আবার কি? আমি তাকে দেখে পা দুলানো বন্ধ করে বসা থেকে উঠে চুপ করে দাঁড়িয়ে আছি। আর ওই লোকটা আমার সামনের সোফায় বসে পায়ের উপর পা তুলে বসে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনাকে কোথায় যেন দেখেছি, কিন্তু কোথায় তা মনে পড়ছে না। আঙুল জাগিয়ে বলে মাথায় হাত দিয়ে ভাবতে লাগলাম। রাস্তায় ট্রাক, সানগ্লাস, খাম্বা। ও হ্যাঁ, মনে পড়েছে, আপনি তো সেই লোক যে কিনা রাস্তায়। আচ্ছা যাই হোক, আমি এখানে কেন, আর আপনি বা এখানে কি করছেন? বুড়ো কুচকে জিজ্ঞেস করলাম। আজকে তুমি যাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছ সেই লোকটি আমি। ও, আপনি তাহলে সেই লোক। আচ্ছা তারপর কি হয়েছিল? আমার তো কিছুই মনে পড়ছে না। মনে করার দরকার নেই মাহিরা। হায় হায়, আপনি আমার নামও জানেন? মাহিরা, তুমি কিভাবে জানলে আমার গাড়িতে বম ছিল? রাস্তায় জ্যাম লাগার কারণে আমি যখন রিক্সা থেকে নেমে ফুটপাত দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখন একটা ছোট বাচ্চা রাস্তা পার হয়ে যাবার সময় রাস্তার মাঝখানে পড়ে যায়। আমি যখন সেই বাচ্চাটাকে ধরে তুলতে যাই, তখন আমার চোখ যায় ব্ল্যাক রঙের একটা গাড়ির দিকে। সেখানে একটা লোক লুকিয়ে মাথা নিচু করে সেই গাড়ির নিচে কি যেন একটা লাগিয়ে চলে যায়। আমার সেই লোকটার হাবভাব ভালো লাগছিল না বলে আমি বাচ্চাটাকে ওপারে পৌঁছে দিয়ে সেই গাড়িটার কাছে যেতে লাগি। কিন্তু তখন ওই ব্ল্যাক কালারের গাড়িটা ছেড়ে দেয়। আমি দৌড়ে গাড়িটার কাছে যেতে চাই, কিন্তু গাড়িটা অনেক জোরে চালিয়েছিল। তাই আমি ব্যর্থ হয়ে একটা ট্যাক্সি নিয়ে সেই গাড়ি, মানে আপনার গাড়িটার পিছু নেই। আপনার গাড়ি এয়ারপোর্টের সামনে থেমে গেলে আমিও তাড়াতাড়ি করে গাড়ি থেকে নামতে গিয়ে হঠাৎ করে ওই লোকটার দিকে চোখ চলে যায়, যেই লোকটা আপনার গাড়িতে বোম লাগিয়েছিল। আমার সন্দেহ ঠিক ছিল যে ওই লোকটা কিছু একটা গন্ডগোল আছে। তাই আমি ভাড়া দিয়ে এক প্রকার দৌড়ে আপনার কাছে গিয়ে আপনাকে সেই গাড়ির কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে কি হলো তা তো জানেনই। তারপর আমার আর কিছু মনে নেই। তো আপনাকে কারা মারতে চেয়েছিল, আর আমার নামই বা কিভাবে জানলেন? সেটা তোমার না জানলেও চলবে। ধন্যবাদ তোমাকে আমার জীবন বাঁচানোর জন্য। আচ্ছা, আমি এখন বাসায় যাব, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আমার। বাহিরে আমার গাড়ি আছে, সেই গাড়িতে গিয়ে বসো। আমার লোক তোমাকে তোমার বাসায় পৌঁছে দেবে। গম্ভীর কণ্ঠে বলে সোফা থেকে উঠে যেতে নিলে মাহিরা বলে উঠল, আমি একাই যেতে পারবো, আপনাদের এত কষ্ট করতে হবে না। বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। যেটা বলেছি সেটা করো, যাও। মাহিরা কিছু না বলে নিচে গিয়ে সোজা গাড়িতে গিয়ে বসলো। নিহাল অন্য গাড়িতে বসে বাসার উদ্দেশ্যে রওনা হলো। মাহিরাকে তার বাসায় পৌঁছে দিল নিহালের লোক। মাহিরা বাসার ভেতরে যাবার পর মাহিরার মা প্রশ্ন জুড়ে দিল, কি রে মাহিরা, তোর এত দেরি হলো কেন? সেই সকালে বেরিয়েছিস আর দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে, তুই এখন এলি বাসায়? মা, আমি তো আগেই বলেছি আজ আমার ফিরতে একটু দেরি হবে, তাই আর কি। এত এত রাগ হওয়ার কি আছে মা? মারে, তুই এখন বড় হয়েছিস, দেরি করে বাসায় ফিরলে আমার যে বড় চিন্তা হয় মা। আমাকে নিয়ে এত চিন্তা করো না, এখন দুইটা খেতে দাও, আমার ক্ষুধা লেগেছে অনেক। আচ্ছা। দ্য ইগল গ্রুপ। জামান শেখ জোরে ফুলের টব ভেঙে ফেলে দিয়ে বলল, ওহ নো, আমার প্ল্যান এবারও সাকসেস হলো না। বস, আপনি তো উত্তেজিত হবেন না, নিয়ালকে মারার অন্য প্ল্যান করব আমরা।
তোমার কি মনে হয় পরের প্ল্যানটা কি সাকসেসফুল হবে? অবশ্যই বস, আমি সব ব্যবস্থা করতেছি। নিহাল কিভাবে বেঁচে গেল সিয়াম? একটা মেয়ে রিয়ালকে বাঁচিয়েছে। সেই মেয়েটার ডিটেলস খুঁজে বের করে শেষ করে দাও, ওর জন্য আমার প্ল্যানটা সাকসেস হলো না। ওকে বস, আমি আমাদের লোককে বলে দিচ্ছি। দ্য স্নেক গ্রুপ। নিহাল মদের গ্লাস হাতে নিয়ে রকিং চেয়ারে বসে চোখ বন্ধ করে ভাবছে মাহিরার কথা। মাহিরা, আমি তোমার কাছ থেকে দূরে যেতে চেয়েছিলাম, কিন্তু এখন আর এটা সম্ভব নয়। তোমাকে আমার রাজ্যের রানী বানাবো। কোথাও হারিয়ে যেতে দেব না আমি তোমাকে। তুমিই হবে আমার প্রথম এবং শেষ ভালোবাসা। লাভ ইউ মাহিরা, লাভ ইউ ফর এভার। সকালে মাহিরা কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়েছে। গেটের সামনে এসে মাহিরা থমকে যায়। মাহিরা দেখতে পেল কালকের সেই 5 জন লোক ও বাড়ির মালিক দাঁড়িয়ে আছে। মাহিরা হেঁটে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল, আপনি এখন এইখানে? আমি তো এখনো টিউশনি টাকা হাতে পাইনি, এবারের ভাড়া দিতে একটু দেরি হবে। আরে মা, ভাড়া নিয়ে তুমি কোনো চিন্তা কইরো না, তোমাকে বাসার ভাড়া আর দিতে হইব না। মাহিরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন আঙ্কেল, কি হয়েছে? আরে এই যে সাহেব দেখতেছ, তাদের বস এই তোমাকে বাসা ভাড়া দিয়া দিছে, আর কইছে তোমাকে থেকে যেন আর বাসা ভাড়া না নেই। মাহিরা এই কথা শুনে বডিগার্ডের কাছে গিয়ে বলল, দেখুন, দয়া দেখাতে আসবেন না, আমি আপনাদের সাহায্য নিতে চাই না। আপনারা আপনার বসকে গিয়ে বলে দেন এই মাহিরা কাউকে কোনো উপকার করে তার বিনিময়ে টাকা বা সাহায্য নেয় না। আঙ্কেল, তাদের টাকার কোনো দরকার নেই। আমি 3 দিন পর আপনার বাসা ভাড়া দিয়ে দিব। এই কথা বলে চলে যেতে নিলে বডিগার্ডের কথাই থেমে যায়। ম্যাম, আপনাকে কলেজে পৌঁছে দেব আমরা আমাদের গাড়িতে করে। আপনি আমাদের গাড়িতে বসেন। একবার বলেছি, কথা কানে যাচ্ছে না নাকি? আপনারা প্লিজ চলে যান। ম্যাম, আপনি যদি আমাদের গাড়িতে না গিয়ে রিক্সায় করে যান, আর এই কথা বস জানতে পারলে আমাদের চাকরি থাকবে না। আর আপনার সেফটির জন্য বস আমাদেরকে এই আদেশ দিয়েছে। প্লিজ ম্যাম, আপনি আমাদের সাথে চলুন। আমি আমার নিজের সেফটির মতো চলতে পারি, সেটা নিয়ে আপনাদের বসের মাথা না ঘামালেও চলবে। এই কথা বলে মাহিরা সেখান থেকে চলে গেল। বডিগার্ড এই কথা নিহালকে জানিয়ে দিয়েছে। নিহালের এই কথা শুনে অনেক রাগ হয়। মাথা ঠান্ডা করে বডিগার্ডদের মাহিরার বাসায় নজর রাখতে বলে। মাহিরা কলেজে শেষ করে হেঁটে হেঁটে বাসার উদ্দেশ্যে কলেজ থেকে বেরিয়ে পড়ল। কিছু দূর আসার পর হঠাৎ করেই মাহিরার সামনে একটা সাদা রঙের গাড়ি এসে থেমে যায়। মাহিরা 1 পা পিছিয়ে যায়। গাড়ি থেকে 4-5 জন লোক মাহিরার সামনে এসে দাঁড়ালো। আপনারা কি চান? আমার পথ থেকে সরে দাঁড়ান। তোকে আমাদের সাথে করে নিয়ে যেতে এসেছি। তাই নাকি? তাহলে দাঁড়িয়ে আছেন কেন? চলে আসুন আমাকে নিতে। সেই লোকগুলো এই কথা শুনে একটু অবাক হলো। 2 জন লোক মাহিরাকে ধরতে আসার পরপরই মাহিরা ক্যারাটের মতো হাত ভাঁজ করে 2টাকে 2টা ঘুষি দিল। লোক 2টা 2 পা পিছিয়ে গেল। মাহিরা ওর গলার ওড়না কোমরে ভালো করে বেঁধে নিয়ে ক্যারাটে স্টাইলে দাঁড়িয়ে আছে। ওরা এটা দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। পরের 2 জন লোক মাহিরাকে ধরতে আসার পর মাহিরা 2 জনকে 2টা কিক দিল। লোক 2 জন কিছুটা দূরে গিয়ে পড়ল। প্রথম 2 জন লোক আবার মাহিরাকে ধরতে আসতে নিলে মাহিরা তাদের কাছে গিয়ে 4-5-6টা করে ক্যারাটে মার দিয়ে কাবু করে ফেলল তাদের। বাকি 2 জন লোক মাহিরার কাছে আসতে সাহস পাচ্ছে না। ভয়ে ভয়ে সেই 2 জন লোক মাহিরার কাছে আসার সাথে সাথে মাহিরা ওর পা দিয়ে তাদের মিটারে দেয় 2টা কিক। সেই লোকগুলো জোরে চিৎকার দিয়ে ওঠে, মাটিতে বসে পড়ে। পরের 2 জন লোকের ভেতর থেকে একজন গান বের করে মাহিরার দিকে তাক করে ধরে। মাহিরা এটা দেখে জোরে হেসে দেয়। আরে বলদ, এটা তো খেলনা গান, এইটা দিয়ে আমাকে ভয় দেখাতে পারবি না। আরে পুলিশ কাকু, আপনি? এই কথা বলে এদের পেছনে তাকায়। ওই লোকগুলো মাহিরার কথা সত্যি মনে করে পেছনে তাকায়। এই সুযোগে মাহিরা হাতের গানটা ছিনিয়ে নিয়ে গেল এবং তাদের সামনে তাক করে বলল, এবার গানের কেরামতি দেখা পারলে নেও বাছা, চটপট করে বলি ফেলো তো দেখি তোমাদের কোন দামড়ায় পাঠাইছে আমারে হাইজ্যাক করতে। লোকগুলো এই কথা শুনে আর দেরি করলো না, গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল।
ওই দাঁড়া, কই যাস? দাঁড়া বলছি, আর না হলে গান দিয়ে শুট করে দেব। কে শোনে কার কথা? গাড়িতে উঠে বসে জোরে টান দিয়ে সেখান থেকে চলে গেল ওরা। হারামিগুলো আসছে আমাকে হাইজ্যাক করতে। আরে শোন, আমি হলাম ক্যারাটে মাস্টার। আমাকে হাইজ্যাক করার কথা ভাবা তো দূর, মাথায়ও আনবি না, মনে থাকে যেন। এখন এই খেলনা গানটা কি করব? হ্যাঁ, ডাস্টবিনে ফেলে দিই? মাহিরা গান ডাস্টবিনে ফেলে দিয়ে বাসায় চলে গেল। এতক্ষণ মাহিরার মারামারিগুলো নিহালের বডিগার্ডরা দেখছিল। এই দৃশ্য ভিডিও করে রেখেছে বডিগার্ডরা, দ্য স্নেক গ্রুপ। বস, এই ভিডিওটা একটু দেখুন। অন করো। বডিগার্ড ল্যাপটপে ভিডিওটা অন করে নিহালের সামনে ধরলো। নিহাল এক দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। ভিডিও শেষ হবার পর এক চিলতে হাসি ফুটে উঠল নিহালের ঠোঁটে। এখন তোমরা আসতে পারো। ওকে বস। বডিগার্ডরা সবাই রুম থেকে বেরিয়ে গেল। মাহিরা, আগে জানতাম তুমি একজন লেডি কিলার, বাট এখন তো দেখছি তুমি একজন লেডি মাফিয়া। ভয়কে জয় করতে জানো তুমি। তোমাকে আমার প্রয়োজন মাহিরা। জামান শেখ, তুই কার কলিজায় হাত দিয়েছিস সেটা তুই জানিস না। তোর অবস্থা আমি নাজেহাল করে দেব। দ্য ইগল গ্রুপ। ছি ছি ছি, একটা মেয়ের সাথে ওরা পেরে উঠলো না, এটা আমি কিভাবে মানবো? জামান শেখ থামিয়ে দেয়। বস, চুপ করো, অনেক তো বড় বড় কথা বলছো। সামান্য একটা মেয়েকে ওরা মারতে পারলো না, কেমন লোক ঠিক করেছো? হ্যাঁ বস আপনি শান্ত হন, আমি বিষয়টা দেখছি। তোমাদের দিয়ে কোনো কাজই হবে না, যা করার আমিই করব। মাহিরা বাসায় এসে ফ্রেশ হয়ে বই নিয়ে পড়তে বসে। হঠাৎ করে মাহিরাদের গেটে কে যেন নক করলো। আরে আল্লাহ, এখন আবার কি আসলো? উঠে গিয়ে গেট খুলে দিল। গেট খুলে দেখে সেই লোকগুলো দরজার পাশে দাঁড়িয়ে আছে, হাতে বড় একটা ফুলের তোড়া আর গিফট পেপারে মোড়ানো মাঝারি আকারের একটা বাক্স। আপনারা এখানে কেন এসেছেন? ম্যাম, এই বাক্সর ফুল বস আপনাকে দিতে বলেছে, এই নিন। মাহিরার সামনে ধরে বলল। মাহিরা বাক্সটা হাতে নিয়ে খুলতে লাগলো। প্যাঁচানো পেপারগুলো খুলে বাক্সর ঢাকনা সরিয়ে দেখলো একটা মোবাইল ফোন। ফোনের ব্যাক কভারের পিছনে সুন্দর করে একটা অক্ষর লেখা ছিল এন। বাহ, ফোনটা তো অনেক সুন্দর, কিন্তু আমি এত দামি জিনিস ব্যবহারে অভ্যস্ত নই। আপনি এটা ফেরত নিয়ে যান। বাক্স সহ ফোনটা এগিয়ে দিয়ে বলল, প্লিজ ম্যাম, এই ফোনটা আপনি রাখুন, বস আপনার জন্য এটা পাঠিয়েছে। আমি এটা নিতে পারবো না, আপনার বসকে এটা বলে দিন। এখন আপনারা আসতে পারেন। এই কথা বলে দরজা বন্ধ করে দিল। যত সব। মাহিরা আবারও বিছানার উপরে গিয়ে পড়তে বসলো। কিছুক্ষণ পর আবার দরজায় নক করলো। আবার কে আসলো? উঠে দরজা খুলে দেখে সেই লোকগুলো দাঁড়িয়ে আছে। আপনার আবার কি চান? ম্যাম, আপনার সাথে আমাদের বস কথা বলবে, এই ফোনটা নিন। মাহিরা মনে মনে ভাবছে একবার নিবে নাকি নিবে না। মাহিরা হাত বাড়িয়ে ফোনটা নিয়ে কানের কাছে ধরে বলল, হ্যালো। হেই মাই লেডি মাফিয়া, তোমার কি আমার দেওয়া গিফট পছন্দ হয়নি? দেখুন আমি। বাকি কথা বলার আগেই নিহাল থামিয়ে দেয়। ওয়েট ওয়েট মাহিরা, ফোনের ভিতরে কিভাবে দেখব? যদি তুমি দেখতে চাও তাহলে চলে আসো আমার কাছে। মাহিরা এই কথা শোনা মাত্রই বুকের ভেতরে ধুক করে উঠল। কিছু না বলেই ফোনটা কেটে বডিগার্ডের হাতে দিয়ে দরজা জোরে লাগিয়ে দিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। কি হয়েছে মাহিরা? কে এসেছিল? কেউ না। এটা বলে পাশের রুমে চলে গেল। ছি 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 ছি, লোকটা এত বাজে। আমি ভেবেছিলাম ভালো, কিন্তু না, একে একটা শিক্ষা দিতেই হবে। নিহাল বুঝতে পেরেছে মাহিরা একটু লজ্জা পেয়েছে, তাই বাঁকা হেসে মদের গ্লাস হাতে নিয়ে থাই গ্লাসের সামনে গিয়ে দাঁড়ালো। সকালে মাহিরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাবার জন্য বাহিরে বের হয়ে অবাক হয়ে যায়। মাহিরা চারদিক তাকিয়ে হাঁ হয়ে যায়, কারণ চারদিকে ফুলের বুকে রাখা অনেক রকমের ফুল ছিল। মাহিরা চোখ বড় বড় করে চারদিক তাকিয়ে দেখতে লাগলো। মাহিরার খুব ভালো লাগছিল। মাহিরার মুখে এক চিলতে হাসি ফুটে উঠলো। হঠাৎ করে মুখের হাসির ভাবটা সরিয়ে ভাবতে লাগলো, কে দিয়েছে এই ফুলগুলো?
চারদিকে তাকিয়ে খুঁজতে লাগলো। আরে এই ফুলগুলো এখানে কে রেখেছে? কাউকেই তো দেখতে পাচ্ছি না। ডানে বামে তাকিয়ে বলল। হঠাৎ করে মাহিরার চোখ যায় একটা ফুলের বুকের দিকে। সেই ফুলের বুকেটার কাছে গিয়ে বুকেটা হাতে নিয়ে দেখলো এটাতে তো কিছু লেখা আছে, জাস্ট ফর ইউ মাই মাফিয়া কুইন নিহাল। তার মানে এই ফুলগুলো ওই সেই লোকটা, মানে নিহালের লোকেরা এইখানে রেখে গিয়েছে। ও গড, দরকার নেই আমার এই ফুলের। এটা বলে সব ফুল মাটিতে ফেলে দিয়ে ইচ্ছে মতো লাফিয়ে পালাতে লাগলো। সব ফুল পা দিয়ে চিরে চ্যাপটা করে দিল মাহিরা। যা, কাম খতম হুয়া। বলে নেই কওয়া নেই, ফুল দিয়ে গেছে, যত সব ফালতুর লোক। এই কথা বলে মুখ বেঁকিয়ে কলেজে যাবার জন্য বাসা থেকে বেরিয়ে পড়ল। এতক্ষণ মাহিরার সব কাণ্ড নিহাল দেখছিল। ফুলের মধ্যে মিনি সিসি ক্যামেরা লাগানো ছিল, সেটা মাহিরার চোখে পড়েনি। মাহিরার হাসি মাখা মুখ দেখে নিহালও খুব খুশি হলো। লাস্টের কথাগুলো মাহিরা ফুলের উপর পাড়া দেওয়াতে ক্যামেরা ভেঙে যায়, তাই বাকিটুকু আর দেখতে পারেনি। নিহাল ভালো করে বুঝতে পেরেছে মাহিরা ফুলগুলো নিচে ফেলে উড়াধুরা পারিয়েছে। নিহাল এটা ভেবে বাঁকা হাসলো। মাহিরা কলেজের ছুটির পর রিক্সার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। হুট করে মাহিরার কম দামি নোকিয়া ফোনটা বেজে উঠল। প্রিং প্রিং প্রিং। হ্যালো ভাইয়া, আপনি ভালো আছেন? হ্যাঁ, তুই কেমন আছিস রে? ভালো। তা কি মনে করে কল দিলেন? কোনো দরকার ছিল ভাইয়া? হ্যাঁ, তুই কি জাতীয় ক্রীড়া পরিষদে একটু আসতে পারবি? হ্যাঁ অবশ্যই আসবো, এখনই আসছি আমি। ঠিক আছে, তুই আয়, আমি রাখছি। আচ্ছা ভাইয়া। মাহিরা জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে কাজ শেষ করে বাজারে যায়। কিছু সদাই ও বাজার করে। দোকানদারের উদ্দেশ্যে বলল, ভাই আমাকে একটু টমেটো আর আলু দেন। কত হয়েছে ভাইয়া? আফা, আপনার টাকা দিতে হইব না, আপনি যা যা লাগে সব নিয়ে যান। কিন্তু কেন ভাইয়া? আমি তো এগুলো টাকা দিয়েই কিনতে চাই, তাহলে আমার কেন টাকা দিতে হবে না? কারণ আপনার টাকা একজন দিয়া দিছে, আর কইছে আপনার থেকে যেন কোনো টাকা না নি। কে দিয়েছে টাকা? এটা কইতে পারি না, তবে এরা বিরাট বড় লোক, পুরানে কালো করছিল। মাহিরার বুঝতে বাকি থাকে না ওরা কারা ছিল। মাহিরা কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে মাছের দোকানে। ভাইয়া এই ইলিশ মাছটার দাম কত? আফা, আপনার মাছ কয়টা লাগবে সেইটা কন, আপনার কাছ থেকে টাকা নিব না আমি। কন আফা, কয়টা লাগবে আপনার? মাহিরা ভালো করেই বুঝতে পেরেছে এখানেও নিহালের লোকগুলো টাকা দিয়ে রেখেছে। মাহিরা রাগ করে সেখান থেকে চলে যায় বইয়ের দোকানে, কিন্তু বই আর কিনতে পারে না, সেখানেও অগ্রিম টাকা দিয়ে রেখেছে নিহালের লোক। মাহিরা রাগে গজগজ করতে করতে বাসায় এসে পড়ে। বাসায় এসে দেখে আরেক কাণ্ড। নিহালের লোকেরা ওদের বাসায় ফ্রিজ, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, নতুন বক্স খাট আরো অনেক যাবতীয় জিনিস পাঠিয়েছে। মাহিরা এগুলো দেখে ওর মাকে জিজ্ঞেস করলো, আম্মু এগুলো কে পাঠিয়েছে? মা তুই এসেছিস? দেখ না মা, 10-12 জন লোক এসে ট্রাকে ভরে আমাদের ঘরে এগুলো রেখে যায়। আমি অনেক কিছু জিজ্ঞেস করেছি, কিন্তু তারা কিছুই বলেনি আমাকে। মাহিরা এই কথা শুনে অনেক রাগ হয়। মাহিরার আম্মুর কথা শুনে কিছু না বলে গেটের বাইরে চলে যায়, কিন্তু বাহিরে কাউকে দেখতে পায় না। ওই লোকগুলো কই? ওদের আজ। এক্সকিউজ মি ম্যাম, আপনার ফোন। মৃদু সুরে ডাক দিয়ে একটা ফোন মাহিরার দিকে ধরলো। মাহিরা একটু ঘাবড়ে গেল। ওই লোকটা কোথায় ছিল? এতক্ষণ তো এখানে ছিল না, তবে কোথা থেকে বের হলো তারা? ম্যাম আপনার ফোন। মাহিরার ধ্যান ভাঙলো বডিগার্ডের ডাকে। মাহিরা কাঁপা কাঁপা হাতে ফোনটা কানে দিয়ে বলল, হ্যালো। হেই মাই কুইন, তুমি কি আমাকে খুঁজছো? দেখো, মানে আপনি যা করছেন সেটা কিন্তু ভালো হচ্ছে না। কুল মাই কুইন, তুমি এত কষ্টে থাকবে সেটা আমি কি করে মেনে নেই বলো? এগুলো তো ছোটখাটো জিনিস, তার চেয়ে দামি হচ্ছে তুমি। আমি চাই না তোমার কোনো কষ্ট হোক মাই কুইন। দরকার নেই আপনার জিনিস, আর আমি আপনার কুইন না। আমাকে আমার মতো থাকতে দিন।
নিয়ে যান আপনার এই জিনিসপত্র। আর একবার যদি আপনার লোক আমার পিছু নেয় তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, মাইন্ড ইট। ঝাড়ি দিয়ে বলে ফোন কেটে জোরে একটা আছাড় দিয়ে ভেঙে ফেললো। চলে যান এখান থেকে, আপনাদের জিনিসপত্র সব নিয়ে যান। দরকার নেই আপনাদের কোনো জিনিসপত্র। যান বলছি আমার সামনে থেকে। বডিগার্ডরা ভয়েতে আর 1 মিনিটও এখানে দাঁড়িয়ে না থেকে চলে গেল। দ্য স্নেক গ্রুপ। এদিকে মাহিরার কথা শুনে নিহালের রাগ উঠে গেছে। ফোন কাটার সাথে সাথে নিহাল ঘরের সব জিনিসপত্র ভাঙতে শুরু করলো। ওমর ভয়ে টেবিলের নিচে লুকিয়ে আছে। তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলছো? তুমি জানো না আমি কে? আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। মাহিরা! মাহিরা সব জিনিসপত্রগুলো ঘরের বাইরে ফেলে দিল। কাজ শেষ করে বিছানায় ধপ করে বসে পড়ল। মাহিরার মা মাহিরার পাশে এসে বসে মাথায় হাত দিয়ে বলল, মাহিরা, মাথা ঠান্ডা কর মা, মেয়েদেরা তো রাগ থাকতে নেই। মাহিরার মাথায় হাত বুলাতে বুলাতে বলল। মাহিরা নিজের উপর রাগ কন্ট্রোল করতে না পেরে ওর মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরে পাগল, কান্না করছিস কেন? কান্না থামা, এবার থামা বলছি। মাহিরা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, ওই লোকগুলো কারা? আর আমাদেরই বা এত দামি জিনিসপত্র কেন দিল? বল মা।